বাংলাদেশে প্রতি বছরে ডায়াবেটিস রোগীদের সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি কিশোরীদের মাঝেও কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি এখন দেখা যায়। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 1,30 থেকে 40 লক্ষেরও বেশি সংখ্যক ডায়াবেটিক পেশেন্ট রয়েছে। ধারণা করা হচ্ছে যে 2040 থেকে 50 সালের মধ্যে সেই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধুমাত্র ঔষধের উপর কিন্তু ডিপেন্ড করে না, সেটি কিন্তু নির্ভর করে রোগীর নিজের ভূমিকা, অর্থাৎ ব্যক্তিগত সচেতনতা কিন্তু এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা এই বিষয়গুলি নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেপ নিবেদিত এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত জাহান দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোগীর ভূমিকা, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন প্রফেসর ডক্টর তানজিনা হোসেন, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, গ্রিনলাভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে গ্লোবালি এবং সেই সাথে বাংলাদেশেও কিন্তু ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা যতটুকু জানি যে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ রয়েছে এবং বাংলাদেশের অবস্থান 7তম অবস্থানে রয়েছে। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে একটু জানতে চাইব, আমাদের সমাজে মৌলিক কোন বিষয়গুলো রয়েছে বা অভ্যেসগুলো রয়েছে যেগুলোর জন্য ডায়াবেটিসের সংখ্যাটা আসলে বৃদ্ধি পাচ্ছে বা ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে? তো এই ক্ষেত্রে আসলে কোনো একক কারণ এখানে বলা সম্ভব না। তো আমরা যদি দেখি যে আমাদের লাইফস্টাইল কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, আমাদের কায়িক পরিশ্রম নাই, আমাদের ব্যায়ামের জায়গা নাই, আমরা ব্যায়াম করার অভ্যাস নাই। তো এইগুলো একটা বড় ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে সারা পৃথিবীতেই যেমন একটা হচ্ছে মানুষের গড় আয়ু কিন্তু বেড়ে গিয়েছে, এবং একটা যে এজিং পপুলেশন, তো বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও আমরা অনেকগুলো কারণ জানি না, যেমন কিছু বলা হয় এনভায়রনমেন্টাল কিছু টক্সিন, আমাদের পরিবেশ কিন্তু দূষিত, পরিবেশের বিভিন্ন ধরনের টক্সিন আছে, সেগুলোও কিন্তু এই ডায়াবেটিসের প্রকোপ বাড়াতে সাহায্য করছে। অর্থাৎ কোনো একটা একক কারণ না, তবে এই কারণ এর সাথে যেটা আমরা জানি যে একটা জেনেটিক ফ্যাক্টর, সেটা তো অবশ্যই আমরা ইনহেরিট করি। এর সাথে এই এনভায়রনমেন্টাল এই ফ্যাক্টরগুলো যখন যোগ হয় তখন এই দেখা যাচ্ছে ডায়াবেটিসের প্রকোপটা বেড়ে যাচ্ছে। এই যে বংশগত বিষয়টা আপনি বলেন, অনেকের ক্ষেত্রে কিন্তু নিজেরা বলে থাকে যে আমার বাবা মায়ের তো ডায়াবেটিস আছে, সো আমার তো ভবিষ্যতে ডায়াবেটিস হবে, এটার কোনো সন্দেহ নেই। সুতরাং আমি যে খাওয়া দাওয়া করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, সুতরাং আমার ডায়াবেটিস হবে। সো এই যে একটা ধারণা তাদের মধ্যে, কিন্তু চাইলেও তো এটাকে আসলে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায় বা প্রিভেনশন করা যায়। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, তো এটা একটা খুব ভালো প্রশ্ন। তো একটা হলো যে হ্যাঁ, অবশ্যই জেনেটিক প্রভাব রয়েছে ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে। বিশেষ করে আমরা জানি যে ডায়াবেটিস 4 ধরনের: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, কারণ ভিত্তিক ডায়াবেটিস, এবং আরেকটা আমরা বলি গর্ভকালীন ডায়াবেটিস। তো বিশেষ করে টাইপ 2-র ক্ষেত্রে এই জেনেটিক প্রভাবটা বেশি, টাইপ 1-এর ক্ষেত্রে কম। এই প্রভাবটা কেমন, আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন আমার ডায়াবেটিস হয়েছে, তাহলে আমার ভাই বোনের এই টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা প্রায় 10%। আমার বাবার অথবা মায়ের একজনের ডায়াবেটিস আছে, তাহলে আমার সম্ভাবনা অ্যারাউন্ড 30%-এর মতো। আমার বাবা মা দুইজনের ডায়াবেটিস আছে, তাহলে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 70%-এর মতো। অর্থাৎ বাবা মার যদি ডায়াবেটিস থেকে সম্ভাবনাটা বেড়ে যায়, এখন বাবা মার আছে, এই যে বললাম 70%, তাহলে 30% কিন্তু তার বাবা মার নাই, তারপরও তার ডায়াবেটিস হচ্ছে। তো এই জন্যে একটা জেনেটিক ফ্যাক্টর আছেই, এবং ফ্যাক্টর ছাড়া ওই যে বললাম যে এনভায়রনমেন্ট ফ্যাক্টরগুলো, এগুলোও কিন্তু ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে প্রভাবিত করে। তবে যেটি আমরা সবসময় বলি যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডক্টর তানজিনা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার মতে আসলে কি মনে হয় যে আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেসিক কোন গ্যাপগুলো রয়েছে যেগুলোর জন্য আসলে রোগীরা গুরুত্ব দিতে চায় না বা সেটাকে অবহেলা করে থাকে? যেমনটি স্যার বলছিলেন যে জেনেটিকগত কিছু বিষয় রয়েছে যেটার জন্য পেশেন্টরা মনে করে যে আমার তো ডায়াবেটিস হবেই, অথবা নিজেদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তারা খুবই অবহেলা করে থাকে। এই ব্যাপারে আসলে আপনার কাছে কি মনে হয় যে গ্যাপটা আসলে কোথায় রয়েছে? আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সাধারণত বাংলাদেশি মানুষরা
অসুস্থ না হলে ডাক্তারের কাছেও যাই না, এবং কোনো রকমের উপসর্গ দেখা না দিলে কখনো কোনো পরীক্ষা নিরীক্ষাও করি না। কিন্তু ডায়াবেটিস একটা অসংক্রামক ব্যাধি, এবং মনে রাখতে হবে এর কিন্তু উপসর্গ আসে অনেক দেরিতে। মানে উপসর্গ যখন তৈরি হবে তখন অনেকখানি পেরিয়ে গেছে বা জটিলতা তৈরি হয়েছে। ডায়াবেটিস উপসর্গের জন্য অপেক্ষা করতে হবে না, এটা স্ক্রিনিংয়ের মাধ্যমে আমাদের জানতে হবে যে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমার ডায়াবেটিস হয়েছে কিনা বা আমি ডায়াবেটিসের ঝুঁকিতে আছি কিনা সেটা আমাকে বের করতে হবে। এই জায়গাটাতে বাংলাদেশের মানুষের একটা গ্যাপ আছে, কারণ আমি আগেই বলেছি যতক্ষণ না আমরা অসুস্থ হই ততক্ষণ পর্যন্ত আমরা আসলে কোনো পরীক্ষা নিরীক্ষাও করি না আর কোনো ডাক্তারের কাছেও যাই না। কিন্তু বলা আছে যে 35 বছরের পরে প্রতিটি মানুষ বছরে একবার ডায়াবেটিস পরীক্ষা করবেন, একবার রক্তচাপ মাপবেন, রক্তের কোলেস্টেরল মাপবেন। এই যে রুটিন একটা স্ক্রিনিং বিদেশে হয়ে থাকে সেটা আমাদের দেশে কখনো হয় না। এই জন্য বলা হয়, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনও বলছেন যে প্রায় 50%-এর বেশি মানুষ এখনো জানেই না যে তার ডায়াবেটিস আছে কি নেই। এই জায়গায় একটা বড় গ্যাপ আমাদের রয়ে গেছে। আরেকটি গ্যাপ রয়েছে যেটা আপনি বললেন যে আমরা হাল ছেড়ে দেই যে আমার তো বাবা মার আছে, আমার তো হবেই, বা যখন হবে তখন দেখা যাবে, এরকম একটা প্রবণতা বাঙালিদের মধ্যে আছে। কিন্তু আসলে আমরা যদি আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারি, কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো অপরিবর্তনীয়, যেমন পরিবারের ইতিহাস, যেমন বয়স বাড়া, এটা তো আমরা পরিবর্তন করতে পারবো না। কিন্তু কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো পরিবর্তন করা সম্ভব, যেমন খাদ্যাভ্যাস। আমরা যদি মন্দ খাদ্যাভ্যাসের থেকে দূরে সরে আসি এবং ভালো খাদ্যাভ্যাস চর্চা করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যদি শারীরিকভাবে সক্রিয় হই, ব্যায়াম করি, এক্সারসাইজ করি, নিয়মিত এক্সারসাইজ করি, ওজনটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, স্লিপ প্যাটার্ন এখন বলে খুব গুরুত্বপূর্ণ। আমাদের অভ্যাস হয়ে গেছে রাত জাগা, এবং এই রাত জায়গায় কিন্তু আমাদের ডায়াবেটিস এবং অন্যান্য আমরা লাইফস্টাইল মডিফিকেশন সেখানে কি কি বিষয় থাকা উচিত সেটা জানবো। একটু প্রি ডায়াবেটিস নিয়ে আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে বেসিক গ্যাপ কোনটা আসলে রয়েছে। এক্ষেত্রে আমি প্রি ডায়াবেটিস নিয়ে একটু জানবো যে আসলে প্রি ডায়াবেটিস যাদের রয়েছে তারাও কিন্তু মনে করে যে না এখনো আমার হয়নি, হ্যাঁ এখনো আমার কিছু করার দরকার নেই। আর প্রি ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে ধরাও পড়ে না, কারণ ওই সময় তো কোনো উপসর্গ থাকে না, কোনো সমস্যা থাকে না, বয়সও কম থাকে, যে কারণে আমরা টেস্ট করি না। কিন্তু আমরা যদি নিয়মিত টেস্ট করতাম তাহলে কিন্তু ডায়াবেটিস হবার আগেই ডায়াবেটিসের পূর্বাবস্থা যেটাকে বলা হচ্ছে প্রি ডায়াবেটিস রেঞ্জেই আমরা ধরে ফেলতে পারতাম যে আমার ডায়াবেটিস হতে যাচ্ছে। আমি যদি এটা ধরতে পারি তাহলে তো আমি আমার লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারি এবং সেই ক্ষেত্রে আমি সচেতন হতে পারি। যদি আপনি প্রি ডায়াবেটিস অবস্থাতে আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারেন তাহলে পুরোপুরি ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব। মানে সারা জীবন আপনি এই অবস্থাতেই রয়ে যেতে পারেন যে ডায়াবেটিস পুরোপুরি প্রতিরোধ করতে পারেন। তাহলে এই প্রি ডায়াবেটিস স্টেজে শনাক্ত করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, আমি ডক্টর হাফিজুর স্যার আপনার কাছে একটু প্রি ডায়াবেটিস নিয়ে একটু জানতে চাই যে যাদের প্রি ডায়াবেটিসটা হচ্ছে, প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা, তারা মনে করে যে এটা প্রিতেই আছে, দ্যাট মিনস আমার এখনও আমি পুরোপুরিভাবে ডায়াবেটিক পেশেন্ট নয়। তারা হয়তো ডাক্তারের পরামর্শ নিচ্ছে, তারা হয়তো পুষ্টিবিদের পরামর্শ নিচ্ছে, কিন্তু সেই যে একটা ভ্রান্ত একটা ধারণা যে আমার ডায়াবেটিক তো এখনও হয় না, ডায়াবেটিক পেশেন্ট আমি এখনও হই নাই, এই বিষয়ে আপনার মতামত কি বা তাদের জন্য মেসেজ কি বা আপনি কি পরামর্শ দিতে চান তাদের জন্য? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি এই যে আমরা বলি যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি এক কথায় যে টাইপ 1 ডায়াবেটিস কিন্তু এটা প্রিভেন্ট করা যায় না, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কিন্তু প্রিভেন্ট করা যায়। তাহলে কখন প্রিভেন্ট করা যাবে? এই যে যখন সে প্রি ডায়াবেটিসে আক্রান্ত। তো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে, যে অনেকে ভাবছে যে আমার তো প্রি ডায়াবেটিস, তাহলে আমার তো ডায়াবেটিস হয় নাই, তাহলে তো আমার কোনো ঝুঁকি নেই। অবশ্যই তার ঝুঁকি আছে। যখন সে প্রি ডায়াবেটিক অবস্থায় থাকে তখন একজন স্বাভাবিক যে যার ডায়াবেটিস নাই তার থেকে তার আমরা বলি কার্ডিওভাস্কুলার ঝুঁকি কিন্তু অনেক বেশি। এই জন্য তখন এই কার্ডিওভাস্কুলার ঝুঁকিটাকে তাকে স্ক্রিনিং করতে হবে, যে তার হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি বেশি, তার স্ট্রোক হওয়ার ঝুঁকিটা বেশি একজন যার ডায়াবেটিস নেই তার থেকে। এছাড়াও ডায়াবেটিস অন্য কমপ্লিকেশন, জটিলতা আমরা বলি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেমন কিডনি, চোখ বা নার্ভ, এগুলোর জটিলতাটা খুব কম ডায়াবেটিস হওয়ার থেকে, কিন্তু তারপরে কিন্তু তার ঝুঁকি রয়েছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তাকে স্ক্রিনিং করতে হবে, তার ডায়াবেটিসের সাথে যাতে ব্লাড প্রেশার বেশি আছে কিনা, তার কোলেস্ট্রল বেশি আছে কিনা, তার ওজনটা বেশি কিনা, তো এই দিকে অ্যাড্রেস করতে হবে। না হলে কিন্তু তার ওই কার্ডিওভাস্কুলার রিস্কের জন্য ওই রোগগুলা তার হতে পারে। আর 2 নম্বর হলো যে এটা তো গেল তার তারপরে হলো যে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা থাকে। আমরা এইভাবে বলি যে একজনের যার প্রি ডায়াবেটিস আছে তার নেক্সট 10 ইয়ার্সে বলা হয় প্রায় 1/3 মতো সে যদি করে সাধারণত ভালো হয়ে যায়, 1/3 এইভাবে থাকে এবং 1/3 তার ডায়াবেটিস হয়ে যায়। তাহলে আমার জানি ডায়াবেটিস ভবিষ্যতে না হয়, তাহলে সেই জন্য আমাকে খেয়াল করতে আমি কী করতে পারি। এখানে বলা হয় যে লাইফস্টাইল মডিফিকেশনটা যদি আমি ভালো করতে পারি তাহলে বলা হয় প্রায় 58% ক্ষেত্রে আমি ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারবো।
অর্থাৎ আমার ভবিষ্যতে তাহলে ডায়াবেটিস হবে না। সেই জন্যেই এই অবস্থায় আমরা বলি যে এইভাবে আমি আমার রোগীদের এইভাবে বলি যে রাস্তায় তো 3টা সিগন্যাল, একটা গ্রিন সিগন্যাল, একটা ইয়েলো সিগন্যাল, একটা রেড সিগন্যাল। এই ইয়েলো সিগন্যালটা হচ্ছে এই প্রি ডায়াবেটিস, অর্থাৎ তখন কিন্তু আমাকে সতর্ক হতে হবে যে সামনে আমার রেড সিগন্যাল। তাই রেড সিগন্যাল জানি তাকে আমাকে ওইটাকে খেয়াল করেই আমাকে এই লাইফস্টাইলকে উন্নত করতে হবে, আমার স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আমাকে কায়িক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলেই কিন্তু আমি এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি প্রিভেন্ট করতে পারবো। জি, আমরা এখন কিন্তু একটা বিষয় খেয়াল করেছি যে যারা ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছে তাদের অধিকাংশই বয়স তাদের যাই হোক না কেন, একটা সময় কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ব্লাড সুগার কিন্তু বেড়ে যাচ্ছে, ফাস্টিং ব্লাড সুগার অথবা 3 মাসের যে গড় ব্লাড সুগার যেটা HbA1c সেটি কিন্তু বাড়তি হচ্ছে। এবং তাদের একটা প্রশ্ন থাকে যে আমি তো নন ডায়াবেটিক পেশেন্ট ছিলাম, কিন্তু আমার ওজন বাড়তির সাথে আমার প্রি ডায়াবেটিস বা ব্লাড সুগার বেড়ে যাওয়ার আসলে সম্পর্কটা কোথায়, সেটা যদি ছোট্ট করে একটু বলতেন। তো এখানে খুব গুরুত্বপূর্ণ যে আমরা যদি বলি যে যেটা বিশেষ করে ওবেসিটির সাথে টাইপ 2 ডায়াবেটিসের সম্পর্ক, একটা যখন ওবেসিটির ক্ষেত্রে কি হয়, শরীরে ইনসুলিনের কার্যক্ষমতাটা কমে যায়। তো টাইপ 2 ডায়াবেটিসের প্রধান একটা কারণই হচ্ছে শরীরের এই যে আমরা বললাম যেটা তার ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়, এবং এর সাথে তখন দেখা যায় যে তার বিটা সেল যেখানে ইনসুলিন তৈরি হয় ওইটাও কিছুটা ফেল করে যায়। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু এক পর্যায়ে তার বিটা সেলটা ওভারকাম করতে পারে না, এবং বলা হয় যার ডায়াবেটিস যে ওবেস যে তার প্রায় বলা হয় যে 6 থেকে 7% তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। যার ওভারওয়েট তারও প্রায় 3%, তার 3 গুণ তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই যে সম্ভাবনা বেড়ে যাচ্ছে এই জন্যেই যে তার ওই যে দেখা যাচ্ছে যে তার ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাচ্ছে। এছাড়াও আমরা দেখি যখন তার স্বাস্থ্যটা বেড়ে যায় এর সাথে আরও কিছু কোমরবিড ডিজিজ আমরা বলি, তার দেখা কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু এই ডায়াবেটিস এবং ডায়াবেটিসের জটিলতাকে আরও বাড়িয়ে দিতে পারে ভবিষ্যতে। খুবই চমৎকার বলছেন স্যার। ডক্টর তানজিন, আপনি বলছিলেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তো আসলে অনেকগুলো বিষয় চলে আসে, এটা তো আসলে একটা প্যাকেজ নিজেকে ভালো রাখার জন্য। আমি যদি বলি প্রথম কোন 3টা জিনিসকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব? প্রথমত খাদ্যাভ্যাসের পরিবর্তন। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের জন্য সবচেয়ে ভালো খাদ্যাভ্যাস হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যাভ্যাস, যেখানে খাদ্যের সবগুলো আইটেমই থাকবে কিন্তু সেটি পরিমিত এবং ভালো আইটেম থাকবে। এইভাবে আমরা খাদ্যাভ্যাস চর্চা করতে পারি। দ্বিতীয়ত কায়িক পরিশ্রম বাড়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে সপ্তাহে অন্তত 150 মিনিট আমাদের হাঁটা উচিত, সেটা ভাগ করে করে সারা সপ্তাহে হতে পারে। এবং যতটা সম্ভব কাজের ক্ষেত্রেও সক্রিয় থাকা, সিঁড়ি ব্যবহার করা, হেঁটে বাজার করা, বাগান করা বা এ ধরনের কিছু করার চেষ্টা করা। তৃতীয়ত হচ্ছে আমি যেটা বলছিলাম যে ঘুমের প্যাটার্নটা ঠিক রাখা, মানে সময় মতো একটা ডিসিপ্লিন মেনটেন করা, যে আমরা রাতে ঘুমাবো, দিনে কাজ করব, সময় মতো খাবো, প্রতিটা টাইম টেবিল মেনটেন করব, মানে সুশৃঙ্খল একটা জীবনযাপন করা। এই 3টা যদি আমরা করতে পারি তাহলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব, এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সারা জীবন সুস্থ থাকা সম্ভব। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসে কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে কর্মস্থল হোক ডায়াবেটিস বান্ধব বা ডায়াবেটিস সহায়ক। তো সেক্ষেত্রে এই যে আমরা যারা কর্পোরেট লাইফ লিড করছি সেখানে আসলে আমরা টানা বসে কাজ করছি, ডেস্ক জব যারা করে 2 ঘন্টা 3 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত দেখা যায় তাদের টানা বসে কাজ করতে হয়। এক্ষেত্রে একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটিকে আসলে আপনার কি মনে হয় যে কতটুকু ইমপ্লিমেন্ট করা সম্ভব আমাদের দেশে? এটা আসলে এখন বিশ্বজুড়ে একটি সমস্যা বলেই এবছর এই বিষয়টিকে প্রতিপাদ্য করা হয়েছে যে কর্মক্ষেত্রে আমরা যদি সচেতনভাবে লাইফস্টাইলটা চেঞ্জ না করি তাহলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়বেই, কারণ আমরা দিনের বেশিরভাগ সময় আসলে এখন কর্মক্ষেত্রে থাকি। তাহলে কর্মক্ষেত্রে কয়েকটা জিনিস অবশ্যই করতে হবে। 1 নম্বর হচ্ছে হেলদি খাবার বা স্বাস্থ্যকর খাবারের একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমরা অনেকেই কিন্তু সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ কাজের ক্ষেত্রেই খেয়ে থাকি। তাহলে প্রতিটি অফিসে একটা হেলদি খাবারের ব্যবস্থা থাকা উচিত, যেখানে আমরা আমাদের পছন্দ মতো ফলমূল, শাকসবজি এবং একটু ভালো খাবার খেতে পারি। এটা কিন্তু আমাদের খুবই ল্যাক আছে, কারণ আমাদের অফিসগুলোতে সবসময় অফিস ক্যান্টিনে সবসময় রিচ খাবার থাকে, সিঙ্গারা, সমুচা, পুরি, পরোটা, এসবের বাইরে আর কিছু থাকে না। দ্বিতীয়ত হচ্ছে লম্বা সময় ধরে যে আমরা বসে কাজ করি এটা আমাদের ঝুঁকি বাড়ায়। বিশ্বজুড়ে এখন বলছে অফিসগুলো ডিজাইনই করা হচ্ছে এভাবে যে কিছুক্ষণ পর পর মানুষ যাতে উঠে দাঁড়ায়, স্ট্যান্ডিং ডেস্কের ব্যবস্থা করা হচ্ছে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেস্কে কাজ করা। আপনি যখন মিটিং করবেন তখন হেঁটে আরেকটা রুমে গেলেন, গিয়ে তার সঙ্গে মিটিং করলেন। ওয়াকিং মিটিং বলে একটা কথা আসছে, যে হেঁটে হেঁটে মিটিং করার কথা বলা হচ্ছে। অনেক অফিসে, বিদেশে অনেক অফিসে এবং বাংলাদেশেও আমি দেখেছি 2-1টা অফিসের মধ্যেই কিছু
জিমের ব্যবস্থা আছে, একটু ট্রেডমিল আছে, কেউ যদি চান জাস্ট 5 মিনিটের জন্য গিয়ে একটু ট্রেডমিল করে আসতে পারেন বা ব্যায়াম করতে পারেন। এই জিনিসগুলো ইনকর্পোরেট করতে হবে অফিসগুলোতে। আর তৃতীয়ত স্ট্রেস কমানোর একটা ব্যবস্থা করতে হবে। আমরা জানি যে জব মানেই স্ট্রেস, চাকরি মানেই স্ট্রেস, কিন্তু সেই স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটাও আমাদের শিখতে হবে, না হলে আসলে আমাদের নানা রকম রোগের ঝুঁকিও বাড়ে। আচ্ছা, অর্থাৎ আমরা যেরকম ভাবে আসলে প্রতিপাদ্য বিষয়টাকে নির্ধারণ করেছি, হয়তো আমাদের দেশে সময় লাগলেও আমরা আশা করি যে খুব দ্রুতই এই ধরনের কার্যক্রমগুলো শুরু হবে। এবং এক্ষেত্রে মনে হয় যে প্রত্যেকটা অর্গানাইজেশনের এক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ডায়াবেটিস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে অফিস এনভায়রনমেন্ট আসলে কতটুকু ডায়াবেটিস বান্ধব হওয়া উচিত। আপনি খুব চমৎকার করে বললেন যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও খুব দ্রুত সেটি শুরু হতে যাচ্ছে। আমি ডক্টর হাফিজুর রহমান স্যার আপনার কাছে একটু জানবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, কিছু মিথ রয়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়ার কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। আমরা যদি অসুবিধার কথাগুলো বলি, সেখানে কিন্তু অনেক ধরনের বিজ্ঞাপন আমরা দেখতে পাই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অমুক সাপ্লিমেন্ট রয়েছে, অমুক পাউডার রয়েছে, অমুক ট্যাবলেট রয়েছে, যেগুলো আপনি যদি রেগুলার বেসিসে খান আপনার সুগার কন্ট্রোলে চলে আসবে, আপনার কোনো ধরনের ওষুধ খেতে হবে না। এই বিষয়ে আপনার মতামত কি? এই ক্ষেত্রে আসলে আপনি যেটা বলেছেন ইদানিং আমরা দেখছি এটা খুব বেশি, এবং অনেক সময় আমাদের অনেক স্বনামধন্য এন্ডোক্রাইনোলজির ছবি ব্যবহার করা হচ্ছে এবং এআই দিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আসলে এটা আমি বলবো যে এটা মানে যেমন আমার নিজের যদি আমি একটা ঘটনার কথা বলি, এক সময় এরকম ঠিক আমার নামে এই ধরনের একটা বিজ্ঞাপন দেওয়া হলো। দেওয়ার পরে আমি এটা নিয়ে তখন একটু খুব চিন্তা করলাম যে কী করা যাবে। তখন আমি আসলে থানায় একটা জিডিও করেছি, বিভিন্ন জায়গায় করেছি। ওই সময় আমার কাছে একজন পুলিশ অফিসার আসলেন। তো উনি এসে আমাকে বললেন, তখন আমি বললাম দেখেন এরকম একটা প্রবলেম আমার, আমি তো কারণ এই যে ওষুধটার কথা বলা হচ্ছে, এই ওষুধটা খেয়ে যদি কারো কোনো প্রবলেম হয় তখন তো আমাকে বলবে যে বাংলাদেশের এন্ডোক্রাইনোলজিস্ট এই কথাটা বলছে। তখন উনি বললেন যে ডাক্তার সাহেব খুব ভালো কথা বলেছেন, আমার ওয়াইফ তো গতকাল রাত্রে আমাকে বলছিল যে তুমি এই ওষুধটা কিনে আনো, এটা ডাক্তার সাহেব উনি বলেছেন। তো দেখেন আপনার কাছে যদি এই জিনিসটা আমি না জানতে পারতাম তাহলে আমি এই ওষুধটা কিনতাম। তাহলে এই যে একটা প্রবলেম, তাহলে এই জিনিসটাকে আমাদের আসলে এই অ্যাওয়ারনেসটাকে আমাদের বাড়াতে হবে যে বিভিন্ন ধরনের হার্বাল ওষুধের কথা বলা হচ্ছে যেগুলো কোনো রিসার্চ নাই। যে আমরা যে ওষুধগুলো খাই আমরা দেখি একটা ওষুধ আমেরিকায় FDA অ্যাপ্রুভাল পেতে গেলে অনেকগুলো ধাপ পার হতে হয়, অনেকগুলো স্টেজ পার হতে, তারপরে সেই ওষুধটা একটা অ্যাপ্রুভাল পায়। সেই ওষুধটা দেখা যায় যে শুধু ব্লাড সুগার কমালেই হবে না, তার কার্ডিয়াক সেফটি আছে কিনা, তার রেনাল সেফটি আছে কিনা, অন্য কোনো প্রক্ষতি ক্যান্সার ঝুঁকি আছে কিনা, তারপরে কিন্তু সেই ওষুধটা অ্যাপ্রুভাল পায়। কিন্তু এখন বলা হচ্ছে যে না, এই হার্বাল ওষুধের কোনো সাইড এফেক্ট নাই। তো এই জিনিসটাতে রোগীরা বিভ্রান্ত হচ্ছে। আমি এই কথাটা বলি যে জেনে শুনে বিষ খাওয়া ভালো, কিন্তু আপনি না জেনে কোনো ওষুধ খাওয়াটা কোনো সায়েন্টিফিক মানে একটা ব্যাকগ্রাউন্ড যে ওষুধটা মানে একটা প্রুফ নাই, সেই ধরনের ওষুধ সবার না খাওয়াই ভালো। এক্ষেত্রে আসলে আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরকে আসলে আমরা দোষারোপ না করে আমাদের স্বাস্থ্য বিভাগে যারা নীতি নির্ধারক যারা রয়েছেন তারা কি কোনো ব্যবস্থা নিতে পারেন কিনা এক্ষেত্রে? আসলে এটা আমার মনে হয় যে এই যে বললাম যে সোশ্যাল মিডিয়া এই যে একটা প্রবলেম, এই কয়েকদিন আগেও এরকম একটা দেখলাম আমি যে এরকম ছড়াচ্ছে এটা, তো সেটাকে ব্লক করা খুব ডিফিকাল্ট। এটা ফেসবুকে অনেক তখন আবার ওখানে রিপোর্ট করতে হয়, করতে হয়। কিন্তু আমার জানা নাই বাংলাদেশে যে এই ধরনের কোনো অর্গানাইজেশন আছে কিনা এই জিনিসগুলো চেক করা, যে তাহলে আমার মনে হয় যে এটা করতে পারি আমরা, যে আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে, এবং এটা আমি তো মনে করি আসলে গভর্নমেন্টেরও এটা একটা দায়িত্ব রয়েছে যে পেশেন্টরা মিসগাইডেড হচ্ছে। এটা আপনি ঠিকই বলেছেন, এটা তো পেশেন্টদের দোষ না, তাকে মিসগাইড করা হচ্ছে। আমরা যদি বিবিসির কিছু নিউজ দেখি সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের হার্বাল ঔষধ বিক্রি করা হচ্ছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেগুলোর 80%ই আসলে কোনো না কোনোভাবে বডিতে আসলে কাজে লাগছে না। ওইখানে হয় কি, কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় কিছু সস্তা কিছু ওষুধ আছে কিন্তু অ্যান্টি ডায়াবেটিক ওষুধ, যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি না, কারণ এটা দেখা যাচ্ছে যে কিছু ওই ধরনের কিছু বেশি রিস্ক থাকে, তাদের হাইপোগ্লাইসিমিয়া করে বয়স্ক রোগীদের দেন ওষুধগুলো কিন্তু রিলেটিভলি চিপ।
তো ওই ধরনের কিছু ওষুধও ওই হার্বাল ওষুধের ভিতর হয়তো বা মেশানো থাকে, যেন কিছুটা এফেক্ট হয়, কিন্তু এটার যে অন্য দীর্ঘমেয়াদী খারাপ দিকগুলো সেইগুলো নিয়ে তো কোনো রিসার্চ নাই কোনো। সেই জন্য এই ওষুধগুলো আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা একজন যে আপনার যে চিকিৎসক তার কাছ থেকে একটা সায়েন্টিফিক ওষুধ, একটা অ্যাপ্রুভ ড্রাগ, এটা ইউজ করাই ভালো। আমি একই বিষয়ে ডক্টর তানজিন আপনার কাছে একটু জানতে চাই, এই ধরনের বিজ্ঞাপনগুলো সব থেকে বেশি মনে হয় একসেপ্ট করে বা গ্রহণযোগ্য হয় যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে বা গ্রামে যারা থাকে, তারা আসলে এত যাচাই বাছাই করে না, যাচাই বাছাই করার সুযোগটাও তাদের হয়তো বা নেই। তারা মনে করে যে ঠিক আছে আমি এই ধরনের একটা সাপ্লিমেন্ট অথবা কোনো একটা পাউডার যদি আমি খেয়ে ফেলি তাহলে আমাকে কষ্ট করে আর ওষুধ খেতে হবে না, আমাকে ইনসুলিন নিতে হবে না। এই বিষয়ে একটু জানতে চাই যে গ্রামের মানুষরা যে এই ধরনের ঔষধ বা এই ধরনের বিজ্ঞাপন দ্বারা আসলে প্রতারিত হচ্ছে, সেখানে আসলে ডায়াবেটিস নিয়ে কতটুকু প্রচারণা করা হচ্ছে? হ্যাঁ, আসলে গ্রামের মানুষ বলেন বা শহরের মানুষই বলেন, আমরা চাই যে খুব সহজে হাসপাতালে গিয়ে লাইন ধরে টেস্ট করা, ডাক্তারের কাছে যাওয়া, বসে থাকা, এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমার জন্য খুব সুবিধা। আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাডভার্টাইজ দেখে আমি কিনে নিলাম অনলাইনে ওষুধটা বা কোথাও কিনে নিই, আমি খেয়ে সেটা দিয়ে সুস্থ থাকার চেষ্টা করি। এটাই আসলে আমাদের যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে জনসাধারণের মধ্যে। আপনি ঠিকই বলেছেন, আসলে সাধারণ মানুষের এখানে দোষ নেই, কারণ মিস ইনফরমেশনের ছড়াছড়ি প্রতিটি ক্ষেত্রে, শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, সারা দেশে সব কিছুতেই মিস ইনফরমেশন। এই মিস ইনফরমেশনগুলোকে বাদ দিয়ে তারা কিভাবে বৈজ্ঞানিক ইনফরমেশন পাবেন সেই দায়িত্বটাও কিন্তু আমাদের ঘাড়েই এসে পড়ে। আমরা যারা চিকিৎসা করি, আপনারা যারা মিডিয়াতে আছেন, আমাদের সবারই দায়িত্ব হচ্ছে সাধারণ জনগণকে বিভ্রান্তি থেকে বের করে ভালো ইনফরমেশন দেওয়া বা সত্যিকারের ইনফরমেশনটা দেওয়া। এই সচেতনতাটা না বাড়ালে আসলে আমরা এই জিনিসটার সাথে ফাইট করতে পারবো না, কারণ ইন্টারনেটের প্রযুক্তি যত উন্নয়ন হবে ততই এইসব সমস্যা আরও সামনে চলে আসবে। জি, আমরা তো আসলে বিজ্ঞাপনের কথা বলছি, তার পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু বিষয় দেখি যে অনেক ইনফ্লুয়েন্সার, অনেক সেলিব্রিটি যারা রয়েছে, যারা মিডিয়াতে কাজ করছে, তাদেরকে দিয়েই কিন্তু সেই বিজ্ঞাপনগুলো করা হচ্ছে, যার জন্য মানুষ কিন্তু ট্রাস্টটা রাখতে কিন্তু বাধ্য হচ্ছে। আমি ডক্টর হাফিজুর রহমান স্যার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমরা জানি ঔষধ খুবই গুরুত্বপূর্ণ, খাবারও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক ক্ষেত্রে রোগীরা এই খাবার এবং এই যে খাদ্য ব্যবস্থাপনা দুটোর মধ্যে কিন্তু আসলে কম্বিনেশনটা প্রপারলি করতে পারে না। যারা ফুড ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করছে তিনি মনে করছেন যে আমি ওষুধ যদি একটু গ্যাপ দিয়ে খাই বা বাদ দিয়ে খাই তাতে কোনো অসুবিধা হবে না। আবার অনেকে মনে করে আমি ওষুধ খাচ্ছি, সো আমার খাবারের বিষয়টার দিকে অতটা নজর না দিলেও চলবে। সো আপনি যদি আমাদেরকে এটা বলতেন যে এই দুটোর কম্বিনেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ? মানে এখানে আসলে একজন রোগীর, আমি যদি রোগীর পার্সপেক্টিভ বলি, তাহলে যেমন ডক্টর তানজিনা বলছিল যে একটা হলো যে স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর হলো যে বলি যে আমরা যে কায়িক পরিশ্রম, ব্যায়াম, এবং কিছু আমরা বলি স্বাস্থ্যকর জীবন প্রণালী, তার ভিতরে একটা স্লিপ একটা, তারপরে যে কাজের ক্ষেত্রে যেটা বলছিল যে 30 মিনিট পর পর একটু উঠে দাঁড়ানো, মুভ করা, হ্যাঁ, 30 মিনিট পর স্ক্রিন টাইম বেড়ে গেছে, টিভি, মোবাইল, গেমসের দিকে আমাদের সবসময় এই স্ক্রিনের দিকে, তো বলা হচ্ছে ওইখানেও 30 মিনিট পর পর স্ক্রিনটা চোখটা ওইখানে সরানো দরকার। বলে যে রুল অফ 30 সেকেন্ডের জন্য দূরে তাকানো, 30 ফিট দূরে তাকানো, বিভিন্ন ধরনের মডিউল আছে। তো এইগুলা, এটা তো একটা গেল লাইফস্টাইল। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যেটা, এটা হলো ডায়াবেটিসকে মনিটর করা, তার ব্লাড সুগারটা কেমন, তার উপর নির্ভর করে তার ওষুধগুলো কাজ করছে কিনা। দুই নম্বর হলো যে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশনটা দিয়েছেন যে সঠিক ওষুধ সঠিক সময় সঠিক মাত্রায় খেতে হবে। অনেক সময় ডাক্তার বলে, ডাক্তার সাহেব এটা তো আমি যেমন দুপুরে আমি ওষুধটা খাই না, আমি অফিসে আসি, তাহলে ওষুধটা কিন্তু ওইভাবেই সিলেক্ট করতে হবে, জানি ওনার ওষুধটা সকালে বা বিকালে খায়, আমরা এই জন্য অনেক সময় অ্যাভয়েড করি এটা। তাই একটা ওষুধ শুধু ওই লাইফস্টাইলটা ম্যানেজ করলেই হবে না, তার ওষুধটা সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক ডোজে খেতে হবে, তার মনিটর করতে হবে। এবং আরেকটা জিনিস আমরা বলি যে দৈনন্দিন একটা ডায়াবেটিক পেশেন্টের দৈনন্দিন জীবনে তার অনেকগুলো তার চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কি, যেমন আমরা বলি যে ডায়াবেটিসের জটিলতা, ব্লাড সুগার অস্বাভাবিক, ডায়াবেটিক কমা, ডায়াবেটিস সুগার হঠাৎ করে কমে গেছে, হাইপোগ্লাইসিমিয়া, তাহলে এইসব ক্ষেত্রে তার কি করতে হবে এটাও কিন্তু তাদেরকে জানতে হবে। একটা রোগী হিসেবে তাকে জানা দরকার। এক্ষেত্রে নিশ্চয়ই আপনারা এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে পেশেন্টদেরকে কাউন্সিলিং করে থাকেন যে আসলে কখন কোন ধরনের সিমটম দেখা দিলে তিনি বুঝতে পারবেন যে সেটি হাইপো অথবা হাইপার। আমরা হাইপোটাকে আসলে অধিকাংশ ক্ষেত্রে হয়তো বা বুঝতে পারি, এবং হাইপো হওয়ার সময় আসলে কি
পদক্ষেপ নেওয়া উচিত, কোন ধরনের খাবার খেলে তিনি হয়তো ব্লাড সুগারটাকে বাড়াতে পারবেন, এই বিষয়ে নিশ্চয়ই আপনারা কাউন্সেলিং করে থাকেন রোগীদেরকে। এটা তো লাইফ সেভিং। তো একটা পেশেন্টে একটা জটিলতা, ডায়াবেটিস দীর্ঘমেয়াদী জটিলতার সময় লাগে, কিন্তু যখন এই হাইপোগ্লাইসিমিয়া অথবা ডায়াবেটিক কমা হয় তখন কিন্তু জরুরি চিকিৎসার প্রয়োজন। এই জন্য এটা প্রতিটা রোগীকে এই জিনিসটা আমাদের জানা দরকার। কারণ হাইপোগ্লাইসিমিয়া কী হয়, ব্লাড সুগার কমে যেতে হবে, তখন কিছু প্রবলেম হয়। দেখা যাচ্ছে তার ক্ষুধা বেড়ে যাচ্ছে, তো বিজায়ার ব্যবহার মানে অস্বাভাবিক আচরণ করছে, তার ক্ষুধা বেড়ে গেছে, তার হেডেক, বিভিন্ন প্রবলেম হয়। তখন উচিত রোগীর যদি কাছে একটা এই জন্য আমরা বলি সব পেশেন্টের সম্ভব হলে একটা বাসায় একটা গ্লুকোমিটার রাখা। যখন এই প্রবলেম হচ্ছে তখন উনি যদি সুগারটা দেখে, উনি না থাকলেও ফ্যামিলিকে অন্যকেও কিন্তু এইভাবে, এই জন্য একটা ডায়াবেটিক পেশেন্টের ম্যানেজমেন্ট কিন্তু একটা রোগীর একার না, ফ্যামিলিকেও ইনভলভ করতে হয়। ফ্যামিলির কেউ যদি খেয়াল করতে পারে যে এরকম বিজায়ার ব্যবহার করছে, তখন তার ব্লাড সুগারটা মাপতে হবে। যদি দেখা যায় তার সুগারটা কমে গেছে, আমরা বলি 3.9-এর নিচে হলে হাইপোগ্লাইসিমিয়া, তো যদি অথবা বিশেষ করে 4-এর নিচে যদি নেমে যায়, তাহলে তখন কি করতে হবে, ইমিডিয়েটলি তাকে আমরা বলি যে 3 চামচ চিনি দিয়ে এক শরবত তাকে দিয়ে না থাকলে যদি একটা অন্য কোনো ড্রিঙ্কস থাকে, একটা ফ্রুট জুস থাকে, যাই থাকে তাকে খাইয়ে দিতে হবে। দিয়ে আবার 15 মিনিট পর আবার তাকে চেক করতে হবে তার সুগারটা আবার নর্মাল হলো কিনা, না হলে আবার তাকে দিতে হবে। এবং একটা বারবার দেওয়ার পরে দেখা সুগার কমছে না, তখন তার ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে তাকে তখন আইভি গ্লুকোজের প্রয়োজন হয়। এবং একটা পেশেন্টে দেখা যাচ্ছে তার যে ব্লাড সুগার কমে তার জ্ঞান হারিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে কিন্তু মুখে তো খাওয়ানো যাচ্ছে না, তাকে ইমিডিয়েটলি হসপিটাল নিতে হবে, তাকে ব্লাড সুগার দিতে হবে। তার মানে হাইপো হওয়ার যে সাইন সিমটম সেটি সম্পর্কে রোগীর আসলে ভালো বা স্বচ্ছ ধারণা থাকতে হবে। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানবো, যেমনটি স্যার আসলে বলছিলেন যে হাইপো হওয়ার বিষয়টি, অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যারা ডায়াবেটিক পেশেন্ট, যে আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য আসলে দিনের কোন সময়টাতে আমি হাঁটলে আমি ব্লাড সুগারটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো? সেটা কি সকালে হতে পারে, নাকি বিকেলে হতে পারে, নাকি রাতে? কখন হাঁটবো? অনেকে আসলে সময় পায় না সকালবেলা হাঁটার। এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজড। বলা হয় যে, আমি আগেই বলেছি সপ্তাহে 150 মিনিট হাঁটা গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে। এটি এক একজন মানুষের লাইফস্টাইল এক এক রকম হবে। কেউ যিনি সকালবেলা উঠে অফিসে চলে যান, তিনি আসলে সকালবেলা হাঁটতে পারবেন না, তাকে হয়তো সন্ধ্যায় বা বিকেলে হাঁটতে হবে। আবার যিনি হাউসওয়াইফ, এই যে একটা কথা খুব প্রসিদ্ধ যে হাঁটা মানে সকালেই হাঁটতে হবে, এরকম কোনো কথা নেই। দিনের যে কোনো সময় কেউ যদি 25 থেকে 30 মিনিট প্রতিদিন হাঁটতে পারেন, তাহলে সেটি তার শুধু ডায়াবেটিস নয়, হাইপারটেনশন, হৃদরোগ এবং অন্যান্য রোগকেও প্রতিরোধ করতে সক্ষম। সে কারণে আমরা রোগীদেরকে উদ্বুদ্ধ করি যে আপনি যখনই পারেন তখনই আপনি একটা হাঁটার সময় বের করে আধা ঘন্টা করে প্রতিদিন হাঁটেন। আর একটু আগে যে কথাটা হচ্ছিল যে আসলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের অর্ধেক হচ্ছে আমাদের চিকিৎসকদের হাতে, কিন্তু বাকি অর্ধেক হচ্ছে রোগীর হাতে, রোগী নিজের। এবং এই জন্য ডায়াবেটিক এডুকেশন, আপনি যে বলছিলেন কাউন্সিলিং এর কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই একটা মাত্র ইনজেকশন ইনসুলিন, যেটা রোগীকে নিজেকে দেওয়ার জন্য আমরা অনুমতি দিয়ে থাকি, বেশিরভাগ ইনজেকশন কিন্তু নার্সরা দিয়ে থাকেন, একমাত্র ইনসুলিন ইনজেকশন রোগী নিজেরটা নিজে দেয়। তাহলে ইনসুলিন কিভাবে দিতে হবে, প্রপারলি কিভাবে সংরক্ষণ করতে হবে, সুগার বেড়ে গেলে কমে গেলে ইনসুলিন কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, হাইপোগ্লাইসেমিয়া হলে বা হাইপারগ্লাইসেমিয়া হলে কি করতে হবে, এই সমস্ত জিনিসগুলো ডায়াবেটিক এডুকেশনের মধ্যে পড়ে। এবং এই রোগীকে আসলে স্বশিক্ষিত হয়ে উঠতে হবে। নিজের চিকিৎসা সম্পর্কে তিনি যদি খুব ওয়াকিবহাল না থাকেন যে কিভাবে কি হচ্ছে, তাহলে তিনি কখনোই ডায়াবেটিস ম্যানেজ করতে পারবেন না। এটা আসলে চিকিৎসকের একার পক্ষে কখনোই করা সম্ভব নয়। কি খেতে হবে, কখন হাঁটতে হবে, এই সমস্ত কিছু তার একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে, তার একটা রুটিনের মধ্যে চলে আসবে। এবং বলা হয় যে ডায়াবেটিসের রোগীরা আসলে অন্যদের তুলনায় বেশি ভাগ্যবান এই কারণে যে তারা একটা সবসময় রুটিন মেনে চলেন এবং ডিসিপ্লিন মেনে চলেন। এটা কিন্তু শুধু তাদের ডায়াবেটিস প্রতিরোধ করে তা না, তার ফিউচার হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য অনেক রোগকে প্রতিরোধ করে। কাজে আমাদের ওই জিনিসটা শিখে নিতে হবে ডাক্তারের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আপনি যেমনটি বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্ট যিনি রয়েছেন তার নিজের সম্পর্কে এবং ডায়াবেটিস সম্পর্কে
ধারণা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার নিজের ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আমি ডক্টর হাফিজুল স্যার আপনার কাছে একটু জানবো যে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে, যেটি হাঁটাহাঁটির বিষয়টি আমরা নিয়ে আসছিলাম, যে দিনের যে কোনো বেলায় হাঁটলেই চলবে। অনেকে প্রশ্ন করে থাকে যে আমি তো টানা 30 মিনিট 40 মিনিট হাঁটার মতো আমি সময় পাচ্ছি না, আমি 20 মিনিট হাঁটলাম সকালে, আবার 20 মিনিট হাঁটলাম আমি সন্ধ্যায় বা রাতের বেলায়। এক্ষেত্রে আপনার কাছে একটু স্বচ্ছ একটা ধারণা আমি নিতে চাই, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদেরকে সেই মেসেজটুকু আমরা জানাতে চাই যে আসলে হাঁটার বিষয়টা, সেটা কি টানা 30 মিনিট হাঁটলে ব্লাড সুগার কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে এই হাঁটার সম্বন্ধে রোগীদেরও ঠিকই বলছেন, এরকম প্রশ্ন থাকে। তো এখন হাঁটাটা প্রথম হলো হাঁটাটা কেমন হবে। হাঁটাটা আমরা বলি যে হাঁটাটা হলো সব থেকে সহজ এক্সারসাইজ, এটাকে বলি ব্রিস্ক ওয়াকিং, অর্থাৎ একটু জোরে জোরে হাঁটতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কতক্ষণ? আমরা বলি যে দৈনিক কমপক্ষে আধা ঘন্টা এবং সপ্তাহে কমপক্ষে 5 দিন, এবং 5 দিন অর্থাৎ 2 দিনের বেশি যদি কেউ এক্সারসাইজের গ্যাপ দেয় তাহলে এক্সারসাইজের সুবিধাটা থাকে না, এই জন্য 2 দিনের বেশি গ্যাপ দিতে পারে না। 3 নম্বর হলো যে কথাটা আপনি প্রশ্ন করছিলেন যে 30 মিনিট না, হ্যাঁ 30 মিনিট সে সেটা ভাগ করে নিতে পারে, সকালে 15 মিনিট বিকালে 15 মিনিট, এটাও করতে পারবে। হ্যাঁ, যে কিন্তু হয়তো 5 মিনিট 10 মিনিট, এখন কেউ কারো সময় নাই, তখন আমার বলা হয় যে কেউ যদি দিনে অন্তত 5 থেকে 6 মিনিট একটু জোরে জোরে হাঁটে, বলা হয় যে তার মানে জীবনটা আরও প্রায় 4 বছরের মতো দীর্ঘায়িত হতে পারে। অর্থাৎ সে যতটুকু পারে, উনি আধা ঘন্টা পারছে না, 1 ঘন্টা পারছে না, উনি যদি 5 মিনিট পারে, অর্থাৎ আমাদের সবসময় কাজের ফাঁকে একটু মোবাইল থাকতে হবে এই জিনিসটা। এবং আমি যেটা ওই যে বললাম যে এবারের প্রতিপাদ্য বিষয়, যারা ওয়ার্কিং পপুলেশন, বলা হয় যে ডায়াবেটিসের প্রায় মানে আমরা যদি 70% হলো ডায়াবেটিসের ওয়ার্কিং পপুলেশন, তাহলে এই পপুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যখন আসে বলে যে ডাক্তার সাহেব আমার তো হাঁটার সময় নেই, তখন আমি তাদেরকে বলি যে যখন আপনি অফিসে যাবেন, অফিসে দরকার হয় আপনি একটু দূরে নেমে গেলেন গাড়ি থেকে, বাকিটা হেঁটে গেলেন, আসার পথে তাই এই জিনিসটা কিন্তু আমরা ডাক্তারও কিন্তু আমিও অনেক সময় এটা করি। তা এটা ছাড়া কিন্তু অফিস আওয়ারে আসলে আমাকে এতটা সময় অফিসে এটা সম্ভব হয় না যে আমি তারপরে যদি আমার হয়তো অফিসে ওই সময় কোনো কাজ নাই, তখন আমি একটু অফিসের কর্নারে যদি জিম থাকে সেখানে আমি করতে পারি, কিন্তু অফিসে যাওয়ার পথে আসার পথে তারপরে যদি আমি সময় পাই, তো এই যে আমাকে কাজে লাগাতে হবে। এবং এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে 30 মিনিট এক নাগারে যদি আমি না পারি, তাহলে আমি ভাগ ভাগ করেও হাঁটতে পারবো। অর্থাৎ টানা হাঁটার বাইরেও যতটুকু সম্ভব, যেটা আপনি খুব চমৎকার করে বললেন যে কর্মস্থলের যে জায়গাটাতে, সেটাতে যদি আমরা টুকটাক কিছু অ্যাক্টিভিটিস আমরা করে থাকি, তাহলে কিন্তু হ্যাঁ অ্যাক্টিভ থাকা। এমন আছে জানেন আপনার অফিসে একটা লিফট আছে, আপনি লিফটটা ইউজ করলেন, আপনি সিঁড়িটা ইউজ করলেন, তো এই জিনিসগুলো টুকটাক এই ছোটোখাটো জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে যে আমি এক নাগারে না বসে থেকে। এবং এখন আমি দেখি যে আমরা সবাই কিন্তু এখন স্মার্ট ওয়াচ ইউজ করি, দেখবেন ওয়াচেও কিন্তু কিছুক্ষণ পরে 30 মিনিট পরে সে বলে, এবং সে বলে দিস ইজ এ টাইম টু স্ট্যান্ড। তাহলে অর্থাৎ আমাদের এই লাইফটা কিন্তু যে আমরা ব্যস্ত থাকবো, এর ভিতরে কি আমরা ভালো থাকতে পারি, সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ যুগ তো আধুনিক হচ্ছে, কিন্তু সেটাকে আসলে আমাদের কাজে লাগাতে হবে। জি ডক্টর তানজিন, আপনার কাছে এখন একটু জানবো যে এখন তো আমরা দেখেছি যে আসলে আমরা একটা সময় জানতাম যে ডায়াবেটিস মানেই হচ্ছে যে 40-এর উপরে যাদের বয়স তাদেরই ডায়াবেটিস হবে, কিন্তু এখন কিন্তু 13-14 বছর বয়সের তরুণ তরুণীদের মাঝেও কিন্তু ডায়াবেটিস দেখা দিচ্ছে। এর পেছনে মূল কারণটা আসলে কি? সেই একই কারণ, এটি খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। কারণ আমরা যখন বলতাম 35-40-এর পরে ডায়াবেটিস চেক করবেন, এটা সরে এসছে যে 20 বছরের পর থেকেই যেন আমরা ডায়াবেটিস পরীক্ষা করতে শুরু করি। শুধু তাই নয়, একেবারে টিন এজ থেকে শুরু করে এখন ডায়াবেটিসের প্রবণতা অনেক বাড়ছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের প্রবণতা। এর 1 নম্বর কারণ হচ্ছে ওজন বৃদ্ধি। আপনি দেখবেন যে অল্প বয়সীদের মধ্যেও, অ্যাডোলেসেন্টদের মধ্যেও এখন অনেক ওজন বেশি, ওজনাধিক ওবিস বাচ্চা অনেক দেখা যায়। এটার পিছনে তাদের খাদ্যাভ্যাস দায়ী, ফাস্ট ফুড। এক্ষেত্রে কি আমরা একটা কারণ কি আমরা বেশি প্রায়োরিটি দিতে পারি যে ওভারওয়েট বা ওবেসিটি? ওভারওয়েট এবং ওবেসিটি ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেশি বাড়াচ্ছে, বিশেষ করে অল্প বয়সে। অল্প বয়সের সবাই মোটামুটি এখন ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কসের উপর নির্ভরশীল। বাড়ির খাবার প্রায় বেশিরভাগ, অনেক মায়েরাই বলে যে আমার বাচ্চা তো আমার রান্না খেতে চায় না, সবসময়ই দোকানের খাবার খেতে চায়। স্কুল কলেজে আজকাল খেলাধুলার জায়গাও নেই, যেটা আগে ছিল যে স্পোর্টস হতো, অনেক খেলাধুলা হতো, স্ট্রেস কম ছিল বাচ্চাদের। এখন বাচ্চাদের স্ট্রেসও অনেক বেশি, পরীক্ষার চাপ থাকে, তারা খেলাধুলার কোনো সময় পায় না, খেলাধুলার জায়গাও থাকে না বিভিন্ন স্কুলে। এবং বাইরে যাওয়ার প্রবণতা তো নেই, বেশিরভাগ ক্ষেত্রে ঘরে বসে মোবাইল গেম খেলা বা
টেলিভিশনে গেম খেলা, এটাই হচ্ছে বাচ্চাদের একমাত্র বিনোদন। তো এই কালচার আমরা কি বলতে পারি না যে অভিভাবকদের একটা বিশেষ ভূমিকা রয়েছে? খুবই বড় একটা ভূমিকা আছে, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে খুব নিজের আরামের জন্য টিফিন দিয়ে দিলাম একটা কেনা খাবার, একটা ফাস্ট ফুড বার্গার দিয়ে দিলাম টিফিনে, কারণ হচ্ছে টিফিনটা বানাতে আবার আমার মা হয়তো চাকুরিজীবী, উনি সময় পাচ্ছেন না। কিন্তু আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আমাদের এই ফাস্ট ফুডের প্রতি নির্ভরতা কমাতে হবে, হাই ক্যালোরি ফুডের প্রতি বাচ্চাদের যে অ্যাফিনিটি আছে সেটা কমাতে হবে। পানি খাওয়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস থেকে, জুস থেকে সরে আসতে হবে, এবং বাচ্চাদেরকে সবসময় পড়ো না বলে আসলে আমাদেরকে খেলাধুলার জন্য একটা স্পেস দিতে হবে। আচ্ছা, যে তারা একটু এই যে পড়ার বিষয়টাই আসলে সেটা নিয়ে আমি একটু জানবো যে যেমন স্কুল শেষ করে আসার পরে কিন্তু বাচ্চাদেরকে আমরা কোচিংয়ে পাঠিয়ে দিচ্ছি বা টিউটরের কাছে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমরা অতটুকু চিন্তা করছি না। তারা চিন্তা করছে যে পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু স্বাস্থ্যেরও যে ক্ষতি হতে পারে সেই বিষয়টাকে আমরা কিন্তু আমলে নিচ্ছি না। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে বাদ দিয়ে কিন্তু আমরা তাদেরকে কোচিংয়ে পাঠিয়ে দিচ্ছি। সো এই জায়গাটাই অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এখন বড়রা যেমন বলে যে ম্যাডাম আমার সময় নেই, ছোটরাও একইভাবে বলে যে ম্যাডাম আমার সময় নেই, কারণ বাচ্চাদেরও নাকি সময় নেই, কারণ তারা সকাল থেকে রাত পর্যন্ত কোচিং ক্লাস পড়াশোনা এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আসলে এই দিকে আমরা বেশি নজর দিতে গিয়ে ওদের স্বাস্থ্যের প্রতি আমাদের নজর কম হয়ে যাচ্ছে, এবং আমাদের তাদের একটা হেলদি অভ্যাস, মানে দিনের যে অভ্যাস, অনেক বাচ্চা আজকাল রাত জাগে। বেশিরভাগ বাচ্চাই আমার কাছে যত রোগী পাই আমরা, তারা রাত 1টা-2টার আগে ঘুমায় না, পড়াশোনা করে অথবা টিভি দেখে অথবা মোবাইল দেখে। এই প্রবণতাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জি, ডক্টর হাফিজুর রহমান স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে কম বয়সীদের মধ্যে ডায়াবেটিসটা দেখা দিচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং একটা বিষয়। একটু জানবো যে যাদের কম বয়সে ডায়াবেটিসটা হচ্ছে বা কারো ক্ষেত্রে প্রি ডায়াবেটিস দেখা দিচ্ছে, ভবিষ্যতে আসলে কী ধরনের কনসিকোয়েন্স তৈরি হতে পারে বা জটিলতা হতে পারে তাদের ক্ষেত্রে? তো একটা হলো যে হ্যাঁ, এই যে ওজন বেড়ে যাচ্ছে, তো ওজন বেড়ে গেলে অল্প বয়সে তার ডায়াবেটিস হবে, এবং ওজনের সাথে কিছু কমপ্লিকেশন আমরা জানি যে ওজনের সাথে পরবর্তী দেখা তার কোলেস্ট্রল বেড়ে যায়, তার ব্লাড প্রেশার বেড়ে যায়, তার হাঁটুতে ব্যথা, মাজা ব্যথা, এগুলো কিন্তু ওভারওয়েট বা ওবেসিটির জন্য। ওবেসিটিতে আমরা জানি যে তার ক্যান্সার রিস্ক বেড়ে যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী জটিলতাগুলো সে অল্প বয়সেই এই রিস্কের ভিতরে চলে যাচ্ছে। বাচ্চাকে আমি গাড়িতে করে নিয়ে স্কুলে দিয়ে আসছি, আবার স্কুল থেকে তুলে নিয়ে আসছি, তো এই যে তার কিন্তু কোনো মুভমেন্ট নাই। এই জন্য বাসায় যদি পারি, বাসায় দরকার তার একটা এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তার মুভমেন্টটা বাড়াতে হবে। এই তানজিনা যেটা বলছিল, তার স্ক্রিন টাইম, তার গেমস দেখা, মোবাইল দেখা, টিভি দেখা, আমরা বলি খাওয়ার সময় টেলিভিশন দেখা, এটাও কিন্তু ওবেসিটির একটা কারণ। খাচ্ছে আর টিভি দেখছে, টিভিতে প্রোগ্রাম দেখছে, এই খাওয়ার সময় টিভি দেখা, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। তারপরে তার স্লিপ, তানজিনা যেটা বলছে যে একটা মানুষের আমরা বলি যে 6 থেকে 8 ঘন্টা, অর্থাৎ এটাকে বলা হয় স্লিপকে বলা হয় ইউ শেপড একটা রিলেশন। অর্থাৎ 6 ঘন্টার কেউ কম যদি ঘুমায় এটাও স্বাস্থ্যের জন্য ভালো না, আবার ঘুমাচ্ছে 8 ঘন্টার বেশি সেটাও স্বাস্থ্যের জন্য ভালো না। আমরা ডায়াবেটিস নিয়ে আরও অনেক কিছু আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, যেমনটা আপনি খুব চমৎকার করে বললেন যে যাদের বয়স কম, যারা ডায়াবেটিস যাদের হচ্ছে, তারা আসলে কি কি নিয়ম পালন করলে তারা সুস্থ থাকতে পারবে। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানবো যে যেমনটি স্যার বলছিলেন যে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের টাইম তারা পাচ্ছে না, যতটুকু তাদের অ্যাক্টিভ থাকা উচিত, যতটুকুভাবে তাদের আসলে খাদ্যাভ্যাস সুন্দরভাবে সুষমভাবে মেনটেন করা উচিত সেটা তারা করছে না। এক্ষেত্রে একটা বিষয় কি আসলে আনা যায় না যে স্কুল কলেজে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বা স্ক্রিনিং কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায় কিনা গভর্নমেন্টের পক্ষ থেকে? সেটা বেসরকারিভাবেও কিন্তু হতে পারে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন কর্মক্ষেত্রেও রিসেন্টলি আমি কয়েকটি অফিসে গিয়েছি, এবং সেখানে আমি উদ্বুদ্ধ করেছি যে নিয়মিত বছরে অন্তত একবার যদি একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু অনেক প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস ধরা পড়ে, এবং এটা যদি অফিস এবং স্কুলগুলো করে তাহলে তাদের প্রোডাক্টিভিটিও বাড়ে। কিন্তু এটা আমি যদি আমার কর্মক্ষেত্রের এমপ্লয়িদের স্বাস্থ্য ভালো রাখি তাহলে আমার
অফিসটা ভালো চলবে। ঠিক একইভাবে স্কুল কলেজে যদি আমার ছাত্রছাত্রীরা ভালো থাকে তাহলে তাদের অ্যাবসেন্স থাকার সম্ভাবনা কমবে, তাদের মেধাটাও ভালো কাজে লাগবে, তাদের একাডেমিক পারফরমেন্সও অনেক ভালো হবে। তাহলে এটা আমাদের আসলে ইনকর্পোরেট করতে হবে একটা রুটিন স্ক্রিনিং, যেটা বিদেশে কিন্তু বাধ্যতামূলক, ওরা সব নাগরিককে বছরে একবার দুবার সবসময় বিভিন্ন রোগের স্ক্রিনিং করে থাকে। আমাদের দেশে যেহেতু এটি সরকারি পর্যায়ে এখনো হয়নি, আমি মনে করি যে বেসরকারি পর্যায়ে প্রতিটি স্কুল কলেজ, প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি অফিস এই ব্যবস্থাটা করতে পারে। আমি স্যারের কাছেই একই বিষয়টা জানতে চাইবো যে যেমনটা ম্যাম বলছিলেন যে আমাদের বাইরের দেশগুলোতে এই রকম স্ক্রিনিং প্রোগ্রাম করা হয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি সম্ভব যে দেশব্যাপী সবার জন্য একটা ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা, যেটার মাধ্যমে কিন্তু আমরা শনাক্ত করতে পারবো যে টোটাল ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা আসলে কেমন? এটা অবশ্যই, এটা হলে তো ভালো হতো। তো আমাদের দেশে এই যে বললাম যে কত ডায়াবেটিক পেশেন্ট, এটা বিভিন্ন ধরনের এই ছোটোখাটো বেশ কিছু স্টাডি হয়েছে, কিন্তু মাস স্কেলে এই ধরনের কোনো স্টাডি নাই যে তাহলে আমরা জানতে পারতাম যে বাংলাদেশের টোটাল পপুলেশনের কত পার্সেন্ট আমরা ডায়াবেটিসে আক্রান্ত, কত পার্সেন্ট প্রি ডায়াবেটিসে আক্রান্ত। আমরা যদিও জানি যে বিভিন্ন স্টাডি থেকে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন তারা বলছে যে বাংলাদেশে অ্যাডাল্ট পপুলেশনের ভিতরে প্রায় 13% ডায়াবেটিস, প্রায় 13% আমরা বলি যে প্রি ডায়াবেটিসের মানে যে আইজিটি, এবং প্রায় 17% আইএফজি। অর্থাৎ আমরা যদি টোটাল ধরি প্রায় 43%-এর মতো হয় সে ডায়াবেটিক অথবা প্রি ডায়াবেটিক। কিন্তু এটা বিভিন্ন স্টাডি, ছোটখাটো স্টাডি, জনগোষ্ঠী কিন্তু তারা জানেই না যে তারা ডায়াবেটিস আক্রান্ত। এবং বলা হচ্ছে যে আইডিএফ-এর অনুযায়ী, বুলেটিনের যে রিপোর্ট যেটা, সেটা অনুযায়ী প্রায় 40% জানছে না যে তার ডায়াবেটিস আছে। তাহলে এই জিনিসটা যদি আমি একটা মাস স্কেল, আপনি ঠিকই বলেছেন, যদি আমরা এটা করতে পারতাম, এবং এইটা আমার মনে হয় যে এটা সরকার ছাড়া এটা সম্ভব না। এই ধরনের নিশ্চয়ই কোনো না কোনো সুপারিশমালা ভবিষ্যতে হয়তো আপনারা দিবেন বা হয়তো বা দিয়েছেন আপনারা। গর্ভকালীন সময়ে 24 সপ্তাহের থেকে ডায়াবেটিস স্ক্রিনিং এর ব্যাপারটা মোটামুটি এখন সারা দেশব্যাপী চালু হয়েছে। প্রায় সব জায়গাতেই দেখা যায় যে প্রেগনেন্সিতে একটা সময় ব্লাড সুগার কেউ না কেউ টেস্ট করে, এটা একটা রুটিন স্ক্রিনিং এ পরিণত হয়েছে। এটা আসলে ব্যাপক সচেতনতা তৈরি প্রোগ্রামের পরে এরকম করে হয়েছে। আমার মনে হয় সাধারণ মানুষের জন্য আমরা আস্তে আস্তে এটা চালু করতে পারবো। নর্মাল ডায়াবেটিসের তুলনায় কিন্তু প্রেগনেন্সি ডায়াবেটিসটা একটু ভিন্ন। সেটি কেন আসলে ভিন্ন, কেন আসলে একদম উইদিন রেঞ্জের মধ্যে ব্লাড সুগারটা থাকাটা জরুরি? বিভিন্ন দিক দিয়ে গর্ভকালীন ডায়াবেটিস ভিন্ন। প্রথমত এটি শুধুমাত্র নারীদের হয়, দ্বিতীয়ত এটা শুধু গর্ভকালীন সময়ে দেখা দেয় এবং পরবর্তী ক্ষেত্রে অনেক সময় সেরে যায়, এবং দেখা যায় প্রেগনেন্সির আগে তার কখনো ডায়াবেটিস ছিল না। আর 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটির সাথে দুজন মানুষের জীবন জড়িত, মা এবং গর্ভস্থ সন্তানের। আমরা যদি ডায়াবেটিস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারি ওই সময়, তাহলে মায়ের যেমন নানা রকম জটিলতা হতে পারে, ঠিক একইভাবে গর্ভস্থ সন্তানেরও নানা রকম জটিলতা হতে পারে। ওই সময় যদি জটিলতা না হয়, দেখা যায় যে এই সন্তান বড় হওয়ার পরেও তার সেই জটিলতাগুলো তার সাথে রয়ে যায়, মানে সে জীবনব্যাপী একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে। তাহলে ওই সময়টাতে আমাদের খুব সুন্দরভাবে সুচারুরূপে এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা এবং নিয়ন্ত্রণের যে টার্গেট, ওগুলো কিন্তু নর্মাল ডায়াবেটিসের চাইতে ভিন্ন। সেক্ষেত্রে একদমই আলাদাভাবে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, ক্লোজ মনিটরিং করতে হয়, কাজে তাকে শিখিয়ে দিতে হয় যে তিনি নিজে কিভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আমাদের আজকের যে আলোচনাটা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আসলে নন ডায়াবেটিক পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট, তারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পারবে যে আসলে কি করা উচিত, এবং এক্ষেত্রে রোগীদের ভূমিকাটা আসলে কতটুকু সচেতন তাদের হওয়া উচিত বিভিন্ন ধরনের রোগকে প্রিভেন্ট করার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এখন টিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।